দর্শক, স্বাগত শাশ্বতীর সঙ্গে সাক্ষাৎ। আপনাদের সাথে রয়েছে আমি শাশ্বতী মাথি, আর আমার সাথে আজ অতিথি হিসেবে যুক্ত রয়েছেন ডক্টর সালেহ আহমেদ। তিনি সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, ফিজিক্যাল মেডিসিন ও রিহ্যাবিলিটেশন, হলি ফ্যামিলি মেডিকেল কলেজ হাসপাতাল। কেমন আছেন? জি, ভালো। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। ডেঙ্গু জ্বর এবং অন্যান্য জ্বর যেমন চিকুনগুনিয়া হতে পারে, সাধারণ জ্বরও হতে পারে। ডেঙ্গু জ্বর এবং অন্যান্য জ্বরের মধ্যে পার্থক্যটা আসলে কিভাবে বোঝা যাবে? একটা তো আছে যে র্যাশ হলো, সেটা তো কিছুদিন পরে ধরা পড়ছে, কিন্তু তার আগে বোঝার কি কোনো উপায় রয়েছে? আচ্ছা, আপনি সুন্দর কোশ্চেন করেছেন। আমি প্রথমেই বলছিলাম যে ডেঙ্গুর প্যাটার্ন কিছুটা চেঞ্জ হয়ে গেছে। তো আগে যেটা সাধারণত আমরা পাই যে ডেঙ্গু জ্বরে খুব বেশি জ্বর হয়। অন্য জ্বর যেমন ভাইরাস জ্বর বা ইনফ্লুয়েঞ্জা, সেখানে জ্বরের পরিমাণ এত বেশি হয় না। ডেঙ্গু জ্বরে দেখা যায় পেশেন্ট 103, 104 এরকম চলে আসতেছে। আর অন্য জ্বরগুলো ভাইরাস জ্বর 101, 102 এরকম থাকে। ডেঙ্গু জ্বর 3 দিন ধরে কোনোভাবেই নামানো যায় না। যে কোনো মেজার করলেও দেখা যাচ্ছে যে না, জ্বর কিছু না কিছু রয়েই যাচ্ছে। ভাইরাস জ্বর দেখা যাচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে, 8 ঘন্টা পরে বা 12 ঘন্টা পরে জ্বর আসে। তারপর ডেঙ্গু জ্বরের সাথে যেটা হয় যে ডেঙ্গু জ্বরের সাথে ইনফ্লুয়েঞ্জার এক সিমটম যেমন সর্দি, তারপরে কাশি, তারপর চোখে লাল হয়ে যাওয়া, এগুলা কম থাকে। ইনফ্লুয়েঞ্জার যে সাইন সিমটমগুলো থাকে, নাক দিয়ে পানি পড়া, কিন্তু অন্যান্য জ্বরগুলো ইনফ্লুয়েঞ্জাতে বা ভাইরাস জ্বরে এগুলো থাকতে পারে। নাক দিয়ে পানি পড়ছে বা কাশি হচ্ছে। জি, এগুলা খুব বেশি থাকে। ডেঙ্গু জ্বরে যেটা সবচেয়ে বেশি পাওয়া যায় রেট্রোঅরবিটাল পেইন বা চোখের পিছনে ব্যথা। আচ্ছা। এটা আবার আমরা ভাইরাস জ্বর বা অন্য জ্বরগুলোতে কম পাই। এক্সট্রিম শরীরে ব্যথা থাকতে পারে। এই কারণে কিন্তু ডেঙ্গুর একটা পুরো নাম আছে, ব্রেকবোন ফিভার। মানে হাড়টি ভেঙে গেলে যেরকম ব্যথা হয়, ডেঙ্গু জ্বরে এরকম ব্যথা হতে পারে। চিকনগুনিয়াতেও অনেক ব্যথা হয়। এগুলো আসলে সবগুলোই ভাইরাস জ্বর। এটা শুধু এক একটা ভাইরাস দিয়ে হচ্ছে দেখে এটার একটা নাম হচ্ছে। তো ডেঙ্গু জ্বরে আর যেটা হয় সেটা হচ্ছে গিয়ে পাতলা পায়খানা থাকতে পারে। তারপর শরীর ফটোফোবিয়া, যেটা বলি আমরা, চোখে আপনার যখন আলোর দিকে তাকায়, আলোর সংবেদনশীলতা হয়, আলোর দিকে তাকালে তার চোখে ব্যথা করে। আর র্যাশ, ডেঙ্গুতে একটা টিপিক্যাল র্যাশ হয়, সেটা অন্য জ্বরে ভাইরাস জ্বর র্যাশটা হয় না। তারপরে ডেঙ্গুতে আরেকটা জিনিস আপনারা যেটা জানেন যে প্লাটলেট কাউন্ট কমে যায়, বা এই প্লাটলেট কাউন্ট কমে যাওয়ার বা অনুচক্রিয়া কমে গেলে রক্তে বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধতে পারে। তারপর ডেঙ্গু জ্বরে একটা অ্যাবডোমিনাল পেইন হতে পারে, বমি হয়, যেটা অন্য ভাইরাস জ্বরে বা ইনফ্লুয়েঞ্জা জ্বরে বা সিজনাল জ্বরের ক্ষেত্রে এগুলা থাকে না বা কম থাকে। ধন্যবাদ। সবচেয়ে বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলা হয় শিশু এবং প্রবীণদের। তাহলে শিশু ও প্রবীণদের ক্ষেত্রে ডেঙ্গু জ্বর হলে সতর্কতাগুলো কিভাবে নিতে হবে? সতর্কতার বিষয়টা প্রথমে আমি বলি যে ডেঙ্গু জ্বর যেহেতু আমাদের এই সাবকন্টিনেন্টে খুব বেশি হয়, সেক্ষেত্রে আমাদের সতর্কতাটা সবচেয়ে বেশি জরুরি, রাদার দেন আমাদের ভয় পাওয়ার চেয়ে। আমাদের সতর্ক থাকলেই আমরা ডেঙ্গু জ্বর থেকে আমরা রক্ষা পেতে পারবো। সতর্কতার মধ্যে যেমন এই ক্ষেত্রে ডেঙ্গু ক্ষেত্রে যেটা দেখতে পেয়েছি আমরা যে ডেঙ্গু বাচ্চা এক্সট্রিম অফ এজ, মানে বাচ্চাদের ক্ষেত্রে এবং বয়স্কদের ক্ষেত্রে ডেঙ্গু জ্বর যদি হয় সেটা আপনার বেশি ভোগায়, সেটা বেশি ক্রিটিক্যাল স্টেজে চলে যায়। এই জন্য আমাদের অ্যাডাল্টদের তো আমরা যত্ন নিবই, সাথে সাথে আমাদের বাচ্চাদের, বয়স্কদের, আরেকটা গ্রুপ আছে প্রেগনেন্ট উইমেন, ওনাদেরকে আমাদের ডেঙ্গু জ্বর হলে এক্সট্রা প্রিকশন নিতে হবে, যত্ন বাড়াতে হবে, কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। তাহলে ডেঙ্গুর চিকিৎসাটা কিভাবে নিতে হবে? আচ্ছা, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। ডেঙ্গুর চিকিৎসা, আসলে ডেঙ্গুর চিকিৎসা না বলে ডেঙ্গুর ম্যানেজমেন্ট বললে ভালো হয়। ডেঙ্গুর ক্ষেত্রে আসলে স্পেসিফিক কোনো চিকিৎসা নেই। ডেঙ্গুর চিকিৎসা সিমটোমেটিক ট্রিটমেন্ট করতে হয়। যেমন আপনি যদি ডেঙ্গুতে আপনার জ্বর হয় তাহলে আপনার প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবেন, বমি হলে বমিনাশক ওষুধ খেতে হবে, বা ডেঙ্গুতে যদি আপনার ব্লাড প্রেশার কমে যায় তাহলে আমরা ফ্লুইড দিতে পারি। আর ম্যানেজমেন্টের ক্ষেত্রে যেটা বলা যায় যে আমরা ডেঙ্গু যেগুলো কমপ্লিকেশন হয় সেই কমপ্লিকেশনের ম্যানেজমেন্ট করতে হয়। যেমন ডেঙ্গু শক সিন্ড্রোমের ক্ষেত্রে শকের ম্যানেজমেন্ট করতে হয়, ডেঙ্গু থেকে যদি ব্লিডিং হয় সেই ব্লিডিংয়ের ট্রিটমেন্ট করতে হয়। আর ডেঙ্গু ট্রিটমেন্টের ক্ষেত্রে আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডেঙ্গু
ট্রিটমেন্টের চেয়ে ডেঙ্গু প্রতিরোধটা বেশি জরুরি। প্রতিকারের চেয়ে প্রতিরোধটা বেশি আমাদের জন্য প্রয়োজন। যেমন আমরা ডেঙ্গু পেশেন্টদের, ডেঙ্গু যার হয়ে গেছে তাদেরকে আমরা অবশ্যই মশারিতে রাখবো, কারণ ওই পেশেন্টের কাছ থেকে কিন্তু মশা কামড় দিয়ে যদি অন্য কাউকে কামড় দেয় তাহলে কিন্তু তার ডেঙ্গু হয়ে যাবে। তাহলে যার ডেঙ্গু হয়েছে তাকেও মশারিতে রাখতে হবে, যে মানুষটা সুস্থ আছে যারা, তাদেরও মশারি ইউজ করতে হবে। আর ডেঙ্গু ক্ষেত্রে আপনার একটা কথা হয়তো বা খুব বহুল প্রচলিত আছে যে ডেঙ্গু মশা সকালে কামড়ায়। এটা হয়তো বা কোনো এক সময় সত্য ছিল, কিন্তু এখন আর সেটা সত্য না। এখন সকালেও কামড়ায়, রাতেও কামড়ায়, সুতরাং আপনার সতর্ক সবসময় থাকতে হবে। আরেকটা কথা খুব প্রচলিত ছিল যে ডেঙ্গু মশা এডিস দিয়ে হয়, এডিস হচ্ছে ভেক্টর, তো এই মশা বেশি দূর উঠতে পারে না। কথা সত্য যে ডেঙ্গু একতলা দোতলার উপরে তার পাখার এত জোর থাকে না যে সে উঠবে, কিন্তু এখন আসলে লিফটের জন্য এখন ডেঙ্গু দেখা যাচ্ছে লিফটে করে পাঁচতলায় গিয়ে পাঁচতলায় কামড় দিয়ে আসছে। তো আমাদের সবাইকেই, যারা উপরেও থাকবো আমরা নিচেই থাকবো, যেখানেই থাকি সেখানে আমরা মশারি ব্যবহার করবো, ফুল স্লিভ শার্ট পরবো, জমা পানি ফেলে দেওয়ার যে ব্যাপারটা সেটাও রয়েছে। তারপরে জমা, যেটা আপনি বললেন, হ্যাঁ, একদিনে বেশি পানি যেন জমা না থাকে সেটা খেয়াল করবো। হ্যাঁ, তারপর ফুলের টবে যেন পানি না জমে, তারপরে বালতিতে পানি না জমে সেগুলো খেয়াল করবো, পানিগুলো ঢেকে রাখার চেষ্টা করবো। এবং ডেঙ্গুতে আপনার যেখানে মশা ডিম পারে, এডিস মশা কিন্তু সাধারণত পরিষ্কার পানিতে ডিম পারে। তো আপনি এই পরিষ্কার পানিগুলোতে ডিম পারলে সেই লার্ভাটাকে লার্ভিসাইড দিয়ে মেরে ফেলতে হবে। আর আপনার মশার জন্য আমরা দিনের বেলা রিপিলেন্ট জাতীয় ওষুধ ব্যবহার করতে পারেন, গায়ে দিতে পারেন, মশার কয়েল ব্যবহার করতে পারেন। বিভিন্নভাবে এটা ডেঙ্গু প্রতিরোধ করা যায়।